আজকের এই গভীর আলোচনায় সবাইকে স্বাগত। আমাদের হাতে আজ একটা ভীষণ আকর্ষণীয় সূত্র রয়েছে। এবং সূত্রটি আকারে কিন্তু খুবই ছোট, একটা কবিতা বা গদ্য কবিতা বলা যায়, যার শিরোনাম হল বিপাশা। ঠিক তাই, বিপাশা। কিন্তু এর ভেতরে যে পরিমাণ মনস্তাত্ত্বিক জটিলতার রহস্য লুকিয়ে আছে না, তা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা যায়। একদম। প্রথমবার পড়লে মনে হতে পারে এটা স্রেফ একটা নিখোঁজ হওয়ার গল্প, কিন্তু একটু তলিয়ে দেখলেই বোঝা যায়। বোঝা যায় এটা আসলে মানুষের অবচেতন মনের একটা অদ্ভুত গোলকধাঁধা। হ্যাঁ, আমাদের আজকের এই আলোচনার মূল লক্ষ্যই হল একটা খুব সাধারণ বিষয়কে ডিকোড করা। ভাবলে অবাক লাগে, একেবারে চেনা একটা পরিবেশ, একটা সাধারণ আড্ডার মুহূর্ত, সেখান থেকে জন্ম নেওয়া ছোট্ট একটা ঘটনা কিভাবে একজনের গোটা জীবনের জন্য একটা চিরস্থায়ী রহস্য হয়ে দাঁড়াতে পারে। আর একটা চরম মানসিক অবসাদের কারণও বটে। ঠিক, আমরা আজ এই লেখার একেবারে গভীরে গিয়ে দেখব আসলে কি ঘটেছিল বিপাশার সাথে, আর তার চেয়েও বড় কথা, কি ঘটেছিল ওই না বলা কথাগুলোর সাথে। তো চলুন প্রথম দৃশ্যপট থেকেই শুরু করা যাক। লেখার শুরুতেই আমরা একেবারে পরিচিত একটা ছবি দেখতে পাচ্ছি। গোল পার্কের ভরপুর আড্ডা। যারা অন্তত একবার গোল পার্কে গেছেন তারা জানেন জায়গাটা কতটা প্রাণবন্ত। চারপাশে মানুষের কোলাহল, চায়ের কাপের টুংটাং আওয়াজ, নানা বয়সের মানুষের জটলা। সব মিলিয়ে একটা জমজমাট আর অত্যন্ত স্বাভাবিক পরিবেশ। আর ঠিক সেই আড্ডার মাঝেই কিন্তু ঘটনার সূত্রপাত। সবার অলক্ষ্যে বিপাশা ইশারায় জানিয়েছিল যে সে একটা কথা জিজ্ঞেস করতে চায়। আশ্চর্যের বিষয় হল, এই যে বিপাশার কিছু জানতে চাওয়া, এটা কিন্তু মোটেই অস্বাভাবিক কিছু ছিল না। না, একদমই না। কথক নিজেই বলছেন, অস্বাভাবিক কিছু নয়, শুধু কথা বিনিময়। একটা তুমুল আড্ডার মধ্যে কেউ কাউকে কোনো কথা জিজ্ঞেস করতে চাইতেই পারে, সাধারণ একটা চাওয়া। কিন্তু আসল সমস্যাটা তৈরি হলো কখন? যখন সেই কথা আর বলা হলো না। হ্যাঁ, লাইনটা খুব পরিষ্কার। কিন্তু আজও সেই কথা শোনা হলো না। ট্র্যাজেডিটা এখানেই। আধুনিক মনস্তত্ত্বে এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য একটা দারুণ চমৎকার ধারণা আছে, যাকে বলা হয় জাইগার্নিক এফেক্ট। জাইগর্নিক এফেক্ট, বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, মানে এর মূল কথা হলো মানুষের মস্তিষ্ক কোনো সম্পূর্ণ কাজের চেয়ে অসম্পূর্ণ কাজকে অনেক বেশি মনে রাখে। আচ্ছা। যে কাজটা শেষ হয়ে গেছে মস্তিষ্ক সেটাকে ফাইল করে সরিয়ে রাখে, কিন্তু যেটা অসম্পূর্ণ থেকে যায় সেটা মাথার ভেতরে একটা অ্যালার্মের মতো সারাক্ষণ বাজতে থাকে। একদম ঠিক ধরেছেন। এটা অনেকটা আমাদের বর্তমান সময়ের মেসেজিং অ্যাপগুলোর মতো। ধরুন কেউ মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে মেসেজ টাইপ করছে। হ্যাঁ, ওই টাইপিং লেখাটা ওঠে। ঠিক, ওই টাইপিং লেখাটা উঠছে, একটা অপেক্ষা তৈরি হচ্ছে, কিন্তু হঠাৎ করেই লেখাটা গায়েব হয়ে গেল। হ্যাঁ, আর কোনো মেসেজ এলো না। ভীষণ অস্বস্তিকর একটা ব্যাপার। হ্যাঁ, ওই মুহূর্তে মনের ভেতরে যে একটা তীব্র অস্বস্তি শুরু হয়, কি লিখতে চেয়েছিল, কেন লিখল না, সেটা কিন্তু সহজে যায় না। দারুণ একটা তুলনা টেনেছেন। ঠিক এই ব্যাপারটাই ঘটেছিল গোলপার্কের সেই আড্ডায়। মেসেজ টাইপ করে মুছে ফেলার ওই অস্বস্তিটা যদি 100 গুণ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে হয়তো বিপাশার ওই না বলা কথার ওজনটা বোঝা যাবে। এই শূন্যতা বড়ই অদ্ভুত। যখন আমরা জানি যে কেউ কিছু বলতে চেয়েছিল, কিন্তু কি বলতে চেয়েছিল তা আর কোনোদিন জানা সম্ভব নয়, তখন আমাদের মন সেই শূন্যস্থান পূরণের জন্য মরিয়া হয়ে ওঠে। মন অসম্পূর্ণ কাজ বা অসম্পূর্ণ কথা কিছুতেই মেনে নিতে পারে না। গোলপার্কের সেই কোলাহলের মাঝে যে কথাটা হয়তো খুব সাধারণ একটা প্রশ্ন হতে পারত, স্রেফ না বলার কারণে সেটাই হয়ে দাঁড়ালো এক চিরস্থায়ী রহস্য। একটা ছোট্ট বীজ থেকে জন্ম নিল বিশাল এক মহিরু। আর ঠিক এই জায়গা থেকেই লেখার সুরটা একেবারে বদলে যাচ্ছে। যে আলোচনাটা শুরু হয়েছিল একটা চেনা আড্ডার পরিবেশ দিয়ে, তা হঠাৎ করেই একটা থ্রিলারের মতো রহস্যময় হয়ে উঠছে। হ্যাঁ, পরের লাইনগুলোতেই কথকের মনে একের পর এক প্রশ্ন জাগছে। কি প্রশ্ন ছিল বিপাশার মনে? ব্যক্তিগত, গুরুতর কিছু? এই অমীমাংসিত প্রশ্নগুলো কিন্তু একটা বড় ধাক্কা দেয়। বিপাশা আসলে কি জানতে চেয়েছিল? কিন্তু এর চেয়েও বেশি চমকে দেওয়ার মতো বিষয় হল এর পরের লাইনগুলো। কথকের মনে সন্দেহ জাগছে, কেউ কি বিপাশার মুখ চেপে ধরেছিল? চাপের মুখে বিপাশা কি ভেঙে পড়েছিল? এই লাইনগুলো পড়লে আক্ষরিক অর্থেই একটা ক্রাইম থ্রিলারের ইঙ্গিত পাওয়া যায়। মানে কেউ কি সত্যি বিপাশাকে জোর করে থামিয়ে দিয়েছিল?
তাকে কি অপহরণ করা হয়েছিল? একটা আড্ডার পরিবেশ থেকে হঠাৎ করে এমন শারীরিক বিপদের কথায় চলে যাওয়াটা বেশ ভয়ঙ্কর। আপনার এই আক্ষরিক থ্রিলারের ব্যাখ্যার সাথে আমি একটু দ্বিমত পোষণ করব। আচ্ছা, কেন? শারীরিক বিপদের সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দিচ্ছি না, কিন্তু এই লেখার বৃহত্তর প্রেক্ষাপট বা মনস্তাত্ত্বিক বুননটা যদি দেখি, তাহলে এই মুখ চেপে ধরা বিষয়টা একটা গভীর রূপক বলে মনে হয়। রূপক মানে আপনি বলতে চাইছেন এটা আক্ষরিক অর্থে মুখ চেপে ধরা নয়? অনেকটাই তাই। একটু ভেবে দেখুন, আড্ডার মধ্যে একজন একটা কথা বলতে চাইল, আর তারপর সে হারিয়ে গেল। সমাজ বা পারিপার্শ্বিক পরিবেশ অনেক সময়ই মানুষের মুখ চেপে ধরে। বিশেষ করে যখন কেউ এমন কিছু বলতে চায় বা প্রশ্ন করতে চায় যা প্রচলিত নিয়মের বাইরে। ঠিক। হয়তো বিপাশা এমন কিছু জানত বা এমন কিছু বলতে চেয়েছিল যা অনেকেই চায়নি যে প্রকাশ পাক। অথবা এটা এমনও হতে পারে যে বিপাশার ওপর মানসিক এবং সামাজিক দিক থেকে এমন কোনো চাপ তৈরি হয়েছিল যার ভার সে নিতে পারেনি। একদম। যদি এটা স্রেফ একটা অপহরণ বা খুনের ঘটনা হতো, তাহলে লেখার পরের অংশে চারপাশের গুঞ্জনের ব্যাপারটা ওভাবে আসতো না। সমাজ যখন কাউকে চুপ করিয়ে দেয় তখন সেই মানুষটা শারীরিকভাবে হয়তো থাকে, কিন্তু তার কণ্ঠস্বর চিরতরে হারিয়ে যায়। আপনার এই দৃষ্টিভঙ্গিটা বেশ ইন্টারেস্টিং। তার মানে বিপাশা চাপের মুখে ভেঙে পড়েছিল বলতে আসলে তার মানসিক বিপর্যয়ের কথা বোঝানো হচ্ছে। এবং পরিণতি হল এক চরম অনিশ্চয়তা। লেখায় স্পষ্ট বলা হচ্ছে, উত্তর নেই, কিন্তু সেই থেকে বিপাশা বেপাত্তা। এই অন্তর্ধান সাধারণ কোনো হারিয়ে যাওয়া নয়। পরের লাইনটা তো মাথার ভেতরে একেবারে গেঁথে যাওয়ার মতো। বিপাশা বেপাত্তা, কিন্তু সে রয়ে গেছে চাপা কথা, গুঞ্জন আর বিপাশার ছায়া হয়ে। একটা নিজস্ব প্রবল উপস্থিতি থাকে। যখন কেউ আমাদের সামনে থাকে তখন আমরা তাকে একভাবে দেখি, খুব স্বাভাবিকভাবে নিই। কিন্তু যখন কেউ হঠাৎ করে কোনো কারণ না জানিয়ে হারিয়ে যায়, তখন তার সেই শূন্যস্থানটাই চারপাশের সবকিছুর চেয়ে বড় হয়ে দাঁড়ায়। চারপাশের চাপা কথা আর গুঞ্জন সেই শূন্যস্থানকে আরও ভারী করে তোলে। মানুষ যখন কোনো ঘটনার সঠিক উত্তর পায় না, তখন তারা নিজেদের মতো করে গল্প বানাতে শুরু করে। এই গুঞ্জনগুলো আসলে সেই বানানো গল্প। বিপাশার এই অনুপস্থিতি কথকের মনে এমন এক স্থায়ী আসন গেড়েছে যে বিপাশা এখন আর শুধু রক্তমাংসের একজন মানুষ নেই। সে একটা রহস্যে, একটা মিথ বা কিংবদন্তিতে পরিণত হয়েছে। তার ছায়াটা যেন সেই গোলপার্কের আড্ডার টেবিল থেকে শুরু করে কথকের ঘরের দেয়াল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সেই ভারী মনস্তাত্ত্বিক চাপটা কিন্তু খুব স্পষ্ট অনুভব করা যায়। কিন্তু জানেন, সবচেয়ে চমৎকার ব্যাপারটা কি? কবিতাটা এই ভারী দম বন্ধ করা পরিবেশের মধ্যেই আটকে থাকে না। হ্যাঁ, হঠাৎ করেই দৃশ্যপট একেবারে পাল্টে যায়। আমরা একটা অদ্ভুত, সুন্দর আর মায়াবী পরিবেশে চলে যাই। অন্ধকার রাত, নক্ষত্রের আলো, সব মিলিয়ে দারুণ একটা সিনেম্যাটিক দৃশ্য। অন্ধকার রাতে নক্ষত্রের আলোতে সুন্দর দেখাচ্ছিল বিপাশাকে। এখানে একটা অদ্ভুত বৈপরীত্য আছে। এতক্ষণ যে রহস্যটা আমাদের মনে ভয় ধরাচ্ছিল, সেটা হঠাৎ করেই একটা নান্দনিক রূপ নিচ্ছে। এরপরই উল্লেখ করা হয়েছে একটি সুনির্দিষ্ট সময়কালের, ফাল্গুনের কৃষ্ণা চতুর্দশীর রাতে। এই নির্দিষ্ট তিথি আর সময়ের উল্লেখ নিশ্চয়ই খুব ভেবেচিন্তেই করা হয়েছে। ফাল্গুন মাস, আবার একই সাথে কৃষ্ণা চতুর্দশী। হ্যাঁ, এই সময়কালটা এই লেখার অন্যতম মাস্টার স্ট্রোক। ফাল্গুন মানেই প্রকৃতির এক নবযৌবন, বসন্তের আগমন। বাতাসে একটা উন্মাদনা, একটা মাতার করা ভাব থাকে এই সময়। মানুষের আবেগ, ভালোবাসা বা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা ফাল্গুনে যেন কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু এর সাথে যখন কৃষ্ণা চতুর্দশী যুক্ত হয়, অর্থাৎ অমাবস্যার ঠিক আগের রাতের ঘোর অন্ধকার, তখন পরিবেশটা সম্পূর্ণ অন্য মাত্রা পায়। বসন্তের প্রাণের উচ্ছ্বাস আর অমাবস্যার আগের রাতের নিশ্ছিদ্র অন্ধকার, এই দুটো সংমিশ্রণ পরিবেশটাকে একই সঙ্গে ভীষণ রোম্যান্টিক এবং ভয়ঙ্কর মায়াবী করে তোলে। বসন্ত আর অন্ধকারের এই মিশেলটা সত্যিই অসাধারণ। আর ঠিক সেই কারণে পরের লাইনে বলা হয়েছে, মাতাল হাওয়ায় দোল খেতে খেতে আভাসে ইঙ্গিতে নাড়া দিয়ে গেল আমার মনে। এই মাতাল হাওয়া কি শুধুই প্রকৃতির হাওয়া, নাকি এটা কথকের মনের ভেতরের তোলপাড়ের একটা প্রতিচ্ছবি? ফাল্গুনের এই মায়াবী অন্ধকার রাতে বিপাশার সেই না বলা কথার আভাস ইঙ্গিত কথকের সমগ্র অস্তিত্বকে যেন প্রবলভাবে নাড়িয়ে দিয়ে যায়। এই রাতটাই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। একদম ঠিক ধরেছেন। এই মাতাল হাওয়া আসলে মনের ভেতরের অস্থিরতারই রূপক।
দিনের বেলার গোলপার্কের সেই কোলাহলপূর্ণ আড্ডায় যে ইশারাটা খুব সাধারণ মনে হয়েছিল, ফাল্গুনের এই ঘোর অন্ধকার রাতে সেটাই যেন একটা বিশাল ঝড়ের মতো কথকের মনের ভেতর আছড়ে পড়ে। অন্ধকার সবসময়ই মানুষকে নিজের মুখোমুখি দাঁড় করায়। দিনের আলোতে আমরা অনেক কিছু এড়িয়ে যেতে পারি, কিন্তু অন্ধকারে নিজের ভেতরকার সত্যগুলোকে আর লুকিয়ে রাখা যায় না। বিপাশার ওই আভাস ইঙ্গিতগুলো অন্ধকারে যেন আরও বেশি স্পষ্ট, আরও বেশি জীবন্ত হয়ে ওঠে কথকের কাছে। আর এই নাড়িয়ে দিয়ে যাওয়াটা যে কতটা গভীর ছিল তা আমরা পরের অংশেই বুঝতে পারি। একটা মানুষের জীবনের রুটিন, তার জীবন দর্শন কিভাবে একটা না বলা কথার কারণে পুরোপুরি বদলে যেতে পারে, এটা তার একটা বড় প্রমাণ। তখন থেকে রাত্রি আমার প্রিয়। এই একটা লাইন যেন কথকের সম্পূর্ণ মানসিক পরিবর্তনের দলিল। যে মানুষটা হয়তো একসময় দিনের আলোতেই স্বাভাবিক জীবন কাটাতেন, তার কাছে এখন রাত হয়ে উঠেছে সবচেয়ে প্রিয়। কেন? কারণ রাত জেগে তিনি চাঁদের সাথে লুকোচুরি খেলেন। কত রাত কাটিয়েছে জেগে চাঁদের সাথে লুকোচুরি খেলে। এই চাঁদের সাথে লুকোচুরি খেলাটা খুব পরিচিত একটা অনুভূতির কথা মনে করিয়ে দেয়। আধুনিক ভাষায় আমরা যাকে বলি রাত দুটোর ওভারথিংকিং। হ্যাঁ, 2am ওভারথিংকিং আওয়ার। আমরা অনেকেই এই অবস্থার শিকার। দিনের বেলা হয়তো আমরা খুব ব্যস্ত থাকি, অফিসের কাজ, পড়াশোনা, চারপাশের হাজারো আওয়াজ, এসবের মাঝে আমরা আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলোকে ভুলে থাকি। কিন্তু রাত বাড়ার সাথে সাথে যখন চারপাশ শান্ত হয়ে আসে, আমরা বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকি, তখন পুরনো স্মৃতিগুলো ফিরে আসে। 5 বছর আগের কোনো ঝগড়া, কেউ একজন কোনো একটা কথা কেন বলেছিল বা কেন বলেনি, এসব নিয়ে আমরা ভাবতে শুরু করি। কথকের ক্ষেত্রে এই চাঁদের সাথে লুকোচুরি খেলাটা আসলে বিপাশার স্মৃতি বা বিপাশার সেই না বলা কথাগুলোর সাথেই অবিরাম একটা মানসিক খেলা। তার চোখে আর ঘুম আসে না। এই ঘুম না আসাটা কোনো শারীরিক অসুস্থতা নয়, এটা একটা তীব্র মানসিক অস্থিরতা। এরপরই লেখায় একটা চমৎকার লাইন আসে, রাতে যা স্পষ্ট অনুভব করা যায়, দিনের আলোয় তাই আবছা মনে হয়। এই দর্শনটা সত্যি ভাবার মতো। দিনের বেলা তো আলোর সময় সবকিছু তো তখনই স্পষ্ট হওয়ার কথা, কিন্তু কথা বলছেন উল্টো কথা। কারণ দিনের আলো আর রাতের অন্ধকারের কাজটা সম্পূর্ণ আলাদা। দিনের আলো হলো কঠোর বাস্তবতা, যুক্তি আর কাজের ভিড়। দিনের এই কড়া আলোয় আমরা সমাজ নির্ধারিত নিয়মে চলি, যুক্তির বাইরে কিছু ভাবতে চাই না। দিনের আলোয় গোলপার্কের আড্ডাটা একটা সাধারণ আড্ডাই থাকে, কিন্তু রাত হলো মানুষের অবচেতন মনের সম্পূর্ণ নিজস্ব জগৎ। রাতের অন্ধকারে যখন চারপাশের পৃথিবীর সমস্ত যান্ত্রিক শব্দ থেমে যায়, তখন আমাদের ভেতরের চাপা পড়ে থাকা শব্দগুলো সবচেয়ে বেশি জোরালো হয়ে ওঠে। দিনের আলোয় যা আমরা যুক্তির খাতিরে বা কাজের চাপে ভুলে থাকতে চাই, রাতের অন্ধকারে তাই সব আবরণ সরিয়ে আমাদের সামনে একেবারে নগ্ন সত্য হয়ে ধরা দেয়। এই কারণেই কথকের কাছে বিপাশার স্মৃতি, তার সেই ইশারা, তার সেই শূন্যতা সবকিছু রাতের অন্ধকারেই সবচেয়ে বেশি স্পষ্ট আর জীবন্ত হয়ে ওঠে। তার মানে বাস্তব পৃথিবীর কোলাহলে যা হারিয়ে যায়, অবচেতন মন বা অন্ধকারে তা অনেক বেশি প্রকট হয়ে ওঠে। এরপর কথকের বর্তমান অবস্থার একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। তিনি বলছেন, হাওয়ায় ভর করে যায়, এদিক ওদিক ধাক্কা খাই। এই লাইনগুলো থেকে বোঝা যায় তিনি আর বাস্তব মাটিতে পা দিয়ে চলছেন না। একটা ঘোরের মধ্যে তিনি ভাসছেন। তার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, বাস্তব দুনিয়ার সাথে তার যেন আর কোনো সংযোগই অবশিষ্ট নেই। একটা না বলা কথা একজন মানুষকে কিভাবে তার স্বাভাবিক জীবন থেকে সম্পূর্ণ বিচ্যুত করে দিতে পারে, এটা তার চরম নিদর্শন। মনে হচ্ছে যেন তিনি একটা অন্তহীন শূন্যতার মধ্যে দিয়ে চলেছেন, যেখানে তিনি কেবল ধাক্কা খেয়ে বেড়াচ্ছেন। প্রবল অস্থিরতা কাজ করছে তার মধ্যে। একটা মানুষ যখন কোনো কিছুর উত্তর খোঁজে এবং কিছুতেই তা পায় না, তখন তার মানসিক অবস্থা ঠিক এমনই হয়, তিনি দিশেহারা হয়ে যান। কিন্তু এই চরম অস্থিরতা এবং দিকভ্রান্ত অবস্থার শেষে এসে আমরা একটা অদ্ভুত পরিণতির মুখোমুখি হই। এত ধাক্কা খাওয়া, এত না ঘুমানো রাত, সবকিছুর পরে শেষ লাইনটা যেন একটা চূড়ান্ত শান্তির অথবা বলা যায় একটা একান্ত নিজস্ব সমাধানের কথা বলে। হ্যাঁ, শেষ লাইনটা এক কথায় অবিস্মরণীয়। কথক অত্যন্ত জোর দিয়ে একটা অদ্ভুত নিশ্চয়তার সাথে বলছেন, আমি জানি, আর কেউ জানুক বা না জানুক, অন্ধকারে আমি বিপাশাকে পাই। এতক্ষণ ধরে যে অস্থিরতা, যে হাহাকার আমরা দেখছিলাম, এখানে এসে সেটা হঠাৎ করে একটা অদ্ভুত শান্তিতে পরিণত হচ্ছে। এই যে প্রাপ্তি, এটা তো কোনো শারীরিক প্রাপ্তি নয়। একদমই নয়, এটা এক পরম মানসিক প্রাপ্তি। বাইরের পৃথিবী, দিনের আলো বা যুক্তিবাদী সমাজ হয়তো বলবে বিপাশা হারিয়ে গেছে, বিপাশা আর নেই। তারা হয়তো বিপাশাকে শুধু একটা গুঞ্জন হিসেবেই মনে রাখবে।
কিন্তু কথকের কাছে সেটা সত্য নয়। কথক নিজের অন্ধকারে সেই ফাল্গুনের রাতের স্মৃতির মধ্যে, তার ওই না ঘুমোনো রাতগুলোর ওভারথিঙ্কিংয়ের মধ্যে বিপাশাকে ঠিকই খুঁজে পান। বিপাশা তার ওই না বলা কথাটার মাধ্যমেই কথকের সত্তার সাথে একেবারে মিশে গেছে। আর এই প্রাপ্তিটা এতটাই ব্যক্তিগত এবং এতটাই গভীর যে অন্য কেউ জানল কি জানল না, তাতে কথকের আর কিছু এসে যায় না। অন্ধকারই এখন তার একমাত্র আশ্রয়, যেখানে বিপাশার অস্তিত্ব সবচেয়ে বেশি সত্যি। চমৎকার। এই যে ব্যক্তিগত প্রাপ্তি বা একটা নিজস্ব স্যাটিসফ্যাকশনের জায়গা, এটাই এই লেখাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। বিপাশা নিখোঁজ হয়েও আসলে হারায়নি। সে কথকের অন্ধকারের এক চিরস্থায়ী এবং অতি বাস্তব বাসিন্দা হয়ে গেছে। আজকের এই পুরো আলোচনাটা থেকে আমরা যদি একটু পিছিয়ে এসে সবটা একসাথে দেখি, তাহলে এটা খুব স্পষ্ট হয়ে ওঠে যে বিপাশা কেবল একজন নারীর নিখোঁজ হওয়ার ঘটনা নয়, এটি আসলে একটা না বলা কথা, একটা অসম্পূর্ণ কাজ এবং তার ফলে তৈরি হওয়া এক আজীবন মানসিক অস্থিরতার গল্প। গোলপার্কের একটা সাধারণ আড্ডা থেকে শুরু করে ফাল্গুনের মাতাল হাওয়া হয়ে এক অনন্ত অন্ধকারের আশ্রয়ে এসে শেষ হওয়া, এই পুরো যাত্রাটাই আসলে মানুষের অবচেতন মনের এমন একটা দিকের উন্মোচন করে যা আমরা সচরাচর এড়িয়ে চলতে চাই। আমরা সারা জীবন কত কথা বলি, কত মানুষের সাথে মিশি, কিন্তু একটু তলিয়ে দেখলে বুঝব যে কথাগুলো বলা হয় তার চেয়ে যে কথাগুলো বলা হয় না তার ওজন অনেক বেশি। যে প্রশ্নগুলো ঠোঁটের গোড়ায় এসেও কোনো এক অজানা কারণে ফিরে যায়, যে মেসেজগুলো টাইপ করেও মুছে ফেলা হয়, সেগুলো আমাদের বা অন্যের অবচেতনে কতটা গভীর ক্ষত বা শূন্যতা তৈরি করতে পারে, এই লেখাটি তারই এক অসামান্য মনস্তাত্ত্বিক দলিল। বিপাশার সেই ছোট্ট একটা ইশারা কথকের জীবনটাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। দিনের আলোর সমস্ত বাস্তবতাকে অর্থহীন করে দিয়ে তাকে চিরকালের জন্য রাতের অন্ধকারের পূজারী করে তুলেছে। এটাই সাহিত্যের আর মনস্তত্ত্বের সবচেয়ে বড় জাদু। সত্যিই তাই। আজকের এই আলোচনা আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে বাধ্য করল। আমাদের মস্তিষ্ক কিভাবে অসম্পূর্ণ জিনিসগুলোকে আঁকড়ে ধরে বসে থাকে, আর কিভাবে সেই অসম্পূর্ণতা আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়াতে পারে, তা নিয়ে একটা দারুণ বিশ্লেষণ হলো আজ। আমরা আজ বিপাশার সূত্র ধরে মানুষের মনের সেই গহীন কোণগুলোতে আলো ফেলার চেষ্টা করলাম, যেখানে সাধারণত আমরা যেতে ভয় পাই। আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। যাওয়ার আগে একটা কথা বলা যায়। হ্যাঁ, পরিশেষে যারা এতক্ষণ ধরে এই আলোচনা শুনলেন, তাদের জন্য একটা গভীর ভাবনা রেখে যেতে চাই। একবার নিজেদের জীবনের কথা ভেবে দেখা যেতে পারে। আমাদের প্রত্যেকের জীবনেই কি এমন কোনো বিপাশা নেই? এমন কোনো প্রশ্ন যা কখনো কাউকে করা হয়নি, বা এমন কোনো উত্তর যা জানা সত্ত্বেও কখনো বলা হয়ে ওঠেনি? আমরা কি খুব সহজেই ধরে নিই যে সময়ের সাথে সাথে সেই না বলা কথাগুলো সত্যি হারিয়ে যায়, মুছে যায়? একই দিনের আলোর সমস্ত ব্যস্ততা যখন ফুরিয়ে যায়, চারপাশের কোলাহল যখন শান্ত হয়ে আসে, তখন ওই রাত দুটোর অন্ধকারের নিস্তব্ধ শূন্যতায় সেই না বলা কথাগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে সুন্দর সত্যি হয়ে দাঁড়ায়। আমরা কি আসলেই সেই অন্ধকারকে ভয় পাই, নাকি সেই অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা আমাদের নিজেদের না বলা কথাগুলোর মুখোমুখি হতে ভয় পাই? একটু ভেবে দেখার মতো বিষয়। এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমাদের প্রত্যেকেরই নিজের নিজের অন্ধকারের মধ্যেই খুব সন্তর্পণে লুকিয়ে আছে। এতক্ষণ আমাদের সাথে এই গভীর আলোচনায় যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।